सर्वम शिवमयम शिवानंता शिवकृपानंता। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়কে আমি সম্পূর্ণভাবে এড়িয়ে চলি। আমি গত ভিডিওতেও আপনাদের বলেছি, কিন্তু এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ হয়ে গেছে এবং আমাদের সাধারণ মানুষের জন্য এর থেকে এমন কিছু শিক্ষা প্রাপ্তির জায়গা আছে যে কারণে এড়িয়ে যাওয়াটাকে আমার একটু বন্ধ রাখতে হলো। तो I could not avoiding this topic. अब की बार 400 पार, এই হচ্ছে এখন স্লোগান। তো এই যে 2024-এর আসন্ন লোকসভা নির্বাচন, আপনারা যদি 2024-এর গ্রহ সন্নিবেশ নিয়ে আমার যে 23-এর একটা অ্যানালিসিস থাকে তাতে দেখবেন সেখানে আমি উল্লেখ করেছি যে নোডাল অ্যাক্সিস শিফটের পর অর্থাৎ 1 নভেম্বর 2023-এর পর রাহু কেতুর মীন আর কন্যায় সঞ্চারের পর ভারতবর্ষের রাজনীতির উপর একটা বিশেষ বলবান প্রভাব আসতে চলেছে। এটা আপনারা ভিডিওটা দেখলে পুনরায় শুনবেন। তো এই যে রাহু কেতুর শিফটটা হয়েছে, এর কারণে যে রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটা প্রভাব, সেটা কিন্তু আমরা এবার বাড়তে দেখছি। 22শে জানুয়ারি যে প্রাণ প্রতিষ্ঠা হলো, যেটা নিয়ে প্রচুর তর্ক, যে মন্দির সম্পূর্ণ হয়নি, ইনকমপ্লিট কনস্ট্রাকশন, একজন মন্দিরের সেবায়িত পুরোহিত ট্রাস্টি মেম্বার না হয়ে কী করে সে প্রাণ প্রতিষ্ঠা করছে, যজমান হচ্ছে, নানান বিষয়ে নানান বিতর্ক। এবং আলটিমেটলি যে প্রাণ প্রতিষ্ঠা হলো, এটা যারা ওখানে উপস্থিত ছিলেন, আমরা তো সকলেই দেখেছি লাইভ ইউটিউবে, টিভিতে ইত্যাদি। তো যারা ওখানে উপস্থিত ছিলেন তারা প্রত্যেকে একটা কথা বলছেন যে মনে হলো যে সমস্ত দেবতারা স্বর্গ থেকে নেমে এসেছেন, অবতরণ করেছেন। একটা বিশেষ পরিবেশ। আপনারা জানেন গত বছর নভেম্বরে আমি একটা বিশেষ আমন্ত্রণে অযোধ্যা গেছিলাম, তখন প্রস্তুতি পর্ব চলছিল এবং সত্যি আমার মনে হয়েছিল যেন ত্রেতা যুগে ফিরে গেছি। অযোধ্যা এমনি একটা খুব ছোট্ট জায়গা, কোনো ডেভেলপমেন্ট হয়নি, এবং সেখানে যে মাহল, হিন্দিতে যে শব্দটা বলে, যে পরিবেশ, যে অ্যাম্বিয়েন্স, সেটা কিন্তু একটা অন্যরকম ছিল। প্রত্যেকটা মানুষের একটা আলাদা মোটিভেশন, পার্টিসিপেশন। এবং এই বছর এই প্রাণ প্রতিষ্ঠার সময় আমি যে দুটো ভিডিও আপনাদের উপস্থাপনা করেছিলাম, টেম্পল অফ দ্য কিং এবং পিপল অ্যান্ড দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য টেম্পল, তাতেও কিন্তু আমি উল্লেখ করেছি বিভিন্ন মানুষের যে গর্ব, যে মনের মধ্যে যে আনন্দ, সেটা নিয়েও কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি। তো ওখানে যারা উপস্থিত ছিলেন তারা বলছেন যে অন্যান্য সব রাজ্য থেকে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, বিভিন্ন রাষ্ট্র থেকে সব ওখানে গিয়ে লোকে সেবা প্রদান করছে। কাউকে ওখানে অন্যের জন্য ভিক্ষে করতে হচ্ছে না, সব ওখানে সেবা, চা, ভাত, ডাল, সিঙ্গাড়া, কচুরি, নানান রকম ওখানে সব তাঁবু খাটিয়ে প্যান্ডেল করে। এবং যে দানের যে জায়গাটা নির্দিষ্ট করা হয়েছে ওখানে, ডোনেশন বক্স, ডোনেশন কাউন্টার, সেখানে বেগার্স, ভিখিরিরা গিয়ে তাদের টাকা ওখানে দান করছে। যারা ওখানে কাজ করছে তারা কেউ অর্থ, মনিটারি যে অংশটা, সেটা নিতে চাইছে না, শুধু শ্রমটা দেবে।
সকলেই ওখানে রামলাল্লার ঈশ্বরের কাজে নিযুক্ত হতে চাইছে এবং সেখানে কোনো পেমেন্ট নিতে চাইছে না প্রত্যেকে। আমার যে গুরু পরম্পরা শিবয়োগ, সেখানে মেডিকেল ক্যাম্প ছিল, কারণ আপনারা হয়তো জানেন যে আমার গুরুদেব অবধূত শ্রী বাবা শিবানন্দজিকে ফাদার অফ কসমিক হিলিং বলা হয়। তো ওখানে শিবয়োগ মেডিকেল ক্যাম্প ছিল। ওনার পুত্র ঈশান শিবানন্দজিও ওখানে হাজির ছিলেন এবং 22 তারিখ ভোরবেলা আমাদের যে অনুষ্ঠান হয় প্রতিদিন লাইভ গুরু কানেকশন হয়, সেটা কিন্তু আমরা সেদিন অযোধ্যার ভাইব্রেশনটা পেয়েছি। উনি সেদিন অযোধ্যায় বসে করিয়েছেন। তো ওখানে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা অন্যরকম উপলব্ধি হয়েছে, একটা পরিবেশটাই আলাদা, ডাইমেনশন, একটা অন্য লোকে চলে গেছিল অযোধ্যা। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, যে কারণে আজকের এই ভিডিওটা উপস্থাপনা করা, সেটা হচ্ছে যে 22শে জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর দিন থেকে ব্যাক টু ব্যাক 24 আওয়ার্সও কাটেনি, যে অপোজিশন নরেন্দ্র মোদী তথা ভারতীয় জনতা পার্টির যে অপোজিশন, তারা যে একজোট হয়েছিল, যে গঠবন্ধন করেছিল, সেটা একেবারে ছিন্নভিন্ন হয়ে গেল। নীতিশ কুমার তার পদক্ষেপ নিলেন। রাহুল গান্ধী সম্বন্ধে মমতা ব্যানার্জি বিচিত্র কিছু উল্লেখ করলেন। কিছু জায়গায় রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে পশ্চিমবঙ্গে প্রবেশ আজ্ঞা দেওয়া হলো না। যতক্ষণে তিনি বিহারে গিয়ে পৌঁছলেন ততক্ষণে বিহারে সব ছাড়াছড়ি হয়ে গেছে। অরবিন্দ কেজরিওয়ালের একটু সুর অন্য, অন্যান্য তাদের পার্টনারদেরও সুর পাল্টাচ্ছে। এবং তারপর এই স্টেজটা পেরোনোর পর বিজেপির নতুন স্লোগান শুরু হলো, আব কি বার 400 পার। এবং স্বয়ং প্রধানমন্ত্রী লোকসভায় বললেন যে বিজেপি পাবে, বিজেপির টার্গেট 370, এনডিএর টার্গেট 400। এই যে কনফিডেন্সটা, এই যে পরিবর্তনটা পোস্ট প্রাণ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে, এই যে জাম্পটা, এটাই হচ্ছে প্রাণ প্রতিষ্ঠার ফল। এই যে 2020 থেকে আপনাদের সমানে মন্ত্র সাধনার কথা বলি, পার্সোনাল কনসালটেশনেও মন্ত্র সাধনাকে এত গুরুত্ব দিই। কথাই আছে, বলা হয় ওষুধ মন্ত্রের মতো কাজ করলো। অর্থাৎ মন্ত্রের কাজের একটা লেভেল আছে, এফিকাসির লেভেল আলাদা। সেই রকম বলা হয় রামবাণ উপায়, যে এমন একটা উপায় বলুন যেটা রামবাণের মতো কাজ করবে, কোনো ফেলিয়ার হবে না, কোনো মিস নেই। তো যখন রামচন্দ্র যুদ্ধ করছিলেন রাবণের সঙ্গে, দশরথের সঙ্গে, তখন যুদ্ধে তিনি প্রায় দিনই পরাস্ত হচ্ছিলেন। একদিন তিনি যুদ্ধের পরে খুব হতাশ হয়ে বসেছিলেন। এই ঘটনাটা আপনাদের আমি আগে উল্লেখ করেছি, যাদের মনে আছে তাদের আছে, যারা শোনেননি তাদের আরেকবার বলছি। খুব হতাশ হয়েছিলেন। তখন বিভীষণ আর জামবন্ত তাকে প্রশ্ন করলেন যে আপনি যদি এরকম হতাশ হন তাহলে যুদ্ধ কী করে জয় হবে, এত হতাশ হবে না, পেপটক দিচ্ছিল বেসিক্যালি। তখন শ্রীরামচন্দ্র বললেন যে আমি রাবণের যে পারদর্শিতা, রাবণের যে জয়, যে অ্যাডভান্টেজ, তাতে আমি বিচলিত নই, সেটা আমাকে ডিস্টার্ব করছে না। আমার যে কারণে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে স্বয়ং
আদ্যাশক্তি দেবী দুর্গা রাবণের হয়ে, দশাননের হয়ে লড়ছে, তাহলে আমি কি করব? আমি কোন চাই? আই ক্যান ডু নাথিং। এই অবজারভেশনের পর শ্রীরামচন্দ্র অকাল বোধন করেন নবরাত্রি, যেটা আমাদের আশ্বিনের নবরাত্রি, এবং দেবীর আরাধনা করেন দেবীর শক্তির জন্য। দেখুন, সাধনা যে করবে, দেবীকে যে আবাহন করবে, সে দেবীকে পাবে। যে কারণে অসুররা লাইন দিয়ে তপস্যা করেছে, দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করেছে, বর পেয়েছে, এবং বিভিন্ন রকম এবং বিচিত্র বিচিত্র সব ডিমান্ড। হিরণ্যকশিপুর কথা ভাবুন, ভস্মাসুরের কথা ভাবুন, বক্রাসুরের কথা ভাবুন। তো অসুর বলে সে সাধনার ফল পাবে না তা কিন্তু নয়। সাধনা একটা প্রসেস, যেটা প্রয়োজন সেটা হচ্ছে মনের শুদ্ধি। পিউরিফিকেশনটা না থাকলে অসুরের মতো ফল হবে। ভস্মাসুর বর পেয়ে মহাদেবকেই ধ্বংস করতে ছুটলেন। তো এই জন্য সাধনাটা নিরপেক্ষ। আমার আপনার মনের শুদ্ধিকরণ আছে কি না, তাহলে আমি সাধনার যে শক্তিটা পাবো, যে তপবলটা পাবো, সেটা আমার হাতে মিসইউজ হবে, দুর্ব্যবহার হবে। তো স্বয়ং রামচন্দ্র তখন আদ্যাশক্তিকে আবাহন করলেন, এবং কুলগুরু বশিষ্ঠ মুনি রামচন্দ্রকে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করতে বলেন। আমি বহু মানুষকে আদিত্য হৃদয় স্তোত্রের কথা বলেছি, আপনারা জানেন। তো এই যে দুটো বিষয়, এই দুটো বিষয় প্রয়োগ করার পর রাবণ বধ হল। এবং ভগবান শ্রী রামচন্দ্রের এই যে অবতার, ওনার যে লীলা, সেই লীলার কারণই হচ্ছে মানব জীবনের সাংসারিক যে সমস্ত বিষয়গুলো আছে, সেখানে মানব জীবনে মানুষ কিভাবে চলবে তার একটা শিক্ষা। সুতরাং এই রামচন্দ্রের যে লীলা, সেখান থেকে কিন্তু আমরা অনেক কিছু আমাদের জীবনের প্র্যাকটিক্যাল রেজাল্টস পাই, যেগুলো রেলেভেন্ট। আমাদের মৎস্য অবতার, কুর্ম অবতার, বামন অবতার সবেতেই আছেন, সবেতেই আমাদের পালন করার মতো শিক্ষার বিষয় আছে। কিন্তু এখানে বিশেষ করে যেহেতু তিনি প্রথম মানব অবতার, পূর্ণ মানব অবতার, তো এই জন্য রামবান, যে যখন রামচন্দ্রের এনার্জিকে জাগ্রত করা হলো, তখন আর কোনো প্রতিপক্ষ, বিপক্ষ, শত্রুপক্ষ অবস্থান থাকবে না। অনেকগুলো ইংলিশ ল্যাঙ্গুয়েজে অনেকগুলো শব্দ আছে, ডেস্ট্রয়, অ্যানিহিলেট, ডেমলিশ, রিমুভ। কিন্তু একটা শব্দ এই ক্ষেত্রে খুব উচিত, প্রযোজ্য এবং অ্যাপ্ট, কারেক্ট, সেটা হচ্ছে ডেসিমেট। সেখানে আর কোনো প্রায় অস্তিত্ব প্রায় বিলুপ্ত হয়ে যায়। তো এই 22শে জানুয়ারির যে প্রাণ প্রতিষ্ঠা, তারপর আমরা ভারতবর্ষের যে পলিটিক্স, সেখানে দেখছি যে একটা অপোজিশন ডেসিমেটেড হয়ে যাচ্ছে, এবং যে কনফিডেন্স, আত্মপ্রত্যয় আমরা বিজেপির মধ্যে দেখছি, প্রধানমন্ত্রীর মধ্যে দেখছি, ঠিক তার পোলার অপোজিট মাইনাসে চলে যাচ্ছে বিপক্ষের। এগুলো নোটওয়ার্দি জিনিস। এখানে এটা কোনো পলিটিক্যাল বিশ্লেষণ নয়, এটা কোনো পলিটিক্যাল প্রেডিকশন নয়,
এটা সিম্পলি বেসড অন অবজারভেশন এবং মন্ত্রশক্তির দৈব শক্তির যে এফেক্ট তার চর্চা। দ্য ম্যান অ্যান্ড দ্য টেম্পল অফ দ্য কিং, ওই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নরেন্দ্র মোদীজির হরস্কোপ। ওনার বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক রাশি, বর্তমানে ঢাইয়া চলছে এবং নক্ষত্রস্থ মঙ্গলের দশা চলছে। সো ইট ইজ ভেরি, এমনিতেই ওনার যে লেভেল আছে, ওনার ব্যক্তিগত কার্মিক প্রারব্ধের লেভেল, সেটা অনেকটাই স্ট্রং। এবং তার সঙ্গে এই যে রামবাণ উপায়, এবার এখানে আমি একটা বিষয় ইন্ট্রোডিউস করতে চাই, সেটা হচ্ছে যে এই যে রাজা বা পলিটিক্যাল লিডারের যে ডিভাইন এনার্জি, ডিভাইন পাওয়ারের সঙ্গে একটা কানেকশন এবং সেখানে যে একটা শক্তি অর্জন করা, এটা কিন্তু নতুন কোনো ঘটনা নয়। এবং এখানে আমরা জানি যে আমাদের এই ব্রিটিশ রাজ্যের আগে যখন রাজারা ছিলেন, সমস্ত বেশিরভাগ রাজাদেরই কিন্তু কুলদেবী ছিল এবং বড় বড় মন্দির, এবং এই যত সাউথ ইন্ডিয়ার মন্দির দেখছেন, নর্থ ইন্ডিয়ারও তো বটেই, সবই কিন্তু বিভিন্ন চোলা ডিনেস্টি, পান্ডিয়া ডিনেস্টি, এদেরই তৈরি করা সেসব রাজাদের। এবং প্রত্যেকটা রাজবংশের কুলদেবী ছিল। এবং এই রাজবংশের কুলদেবী নিয়ে বিশেষ লেখালেখি হয়েছে, গবেষণা হয়েছে। ডক্টর মীনাক্ষী জৈনের বই যদি পড়েন আপনারা দেখবেন সেখানে সব ডিটেলস দেওয়া আছে। এবং বর্তমান যুগে আমাদের যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, ওনার চেয়ে বেশি স্পিরিচুয়াল কানেকশন আর কারুর ছিল না। এখন আমরা এই বিজেপিকে নিয়ে এত মাতামাতি করছি, এত কথাবার্তা চলছে, রিলিজন, পলিটিক্স ইত্যাদি নানান রকম বিতর্ক চলছে, কিন্তু আমরা যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, তাহলে 1955-এ প্রথম শ্রীমতী গান্ধী তার বাবার সঙ্গে, জওয়াহরলাল নেহরুর সঙ্গে পন্ডিচেরি যান। তারপর 1969-এ যান, যখন কংগ্রেসের মধ্যে একটা সমস্যা হয়। এবং তারপর 1971-এ ইলেকশনের আগে বিশেষ করে শ্রীমার কাছে ব্লেসিং চেয়ে, জয়ী হওয়ার আশীর্বাদ কৃপা চেয়ে তিনি ওখানে পন্ডিচেরি গিয়েছিলেন এবং থেকেছিলেন, মেডিটেট করেছিলেন। এবং এই সমস্ত ডকুমেন্ট করা আছে। আপনারা ওভারম্যান ফাউন্ডেশন দেখতে পারেন ইন্টারনেটে, শ্রী এমপি পণ্ডিতের টক্স দেখবেন, এগুলো সব ওখানে অফিসিয়ালি ডকুমেন্ট করা আছে, এগুলো কোনো মন গড়া কথা নয়। এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নন্দিনী সতপথী ছিলেন বিরাট ভক্ত। ওনার একটা ভূমিকা ছিল শ্রীমা আর শ্রীমতী গান্ধীর মধ্যে একটা মিডিয়েশন করার। তো এই যে ডিভাইন পাওয়ারের কাছে সমর্পণ, ডিভাইন পাওয়ারের কাছে সহায়তা চাওয়া, এটা কিন্তু আজকে ভারতবর্ষের নতুন ঘটনা নয়। এবং ভারতবর্ষের সংস্কার, স্বভাব, চরিত্র বিরুদ্ধ নয়। এবং আপনাদের যে সমানে আমি বলি মন্ত্র সাধনার কথা, তার কারণ হচ্ছে যে এই মন্ত্র সাধনার মিরাকেল করার ক্ষমতা, এবং সেই মিরাকেল কিন্তু ক্যালকুলেশন, ইট ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ ক্যালকুলেশন। কোনো ক্যালকুলেশন হবে না, কারণ এই স্তর, এই ডোমেন, এই এক্সিস্টেন্সিয়াল রেলমের ঊর্ধ্বে সব নিয়ম
পরিবর্তন হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এখন যেভাবে প্রতিটা চ্যানেলে সংবাদ মাধ্যমে যেভাবে আলোচনা হচ্ছে যে যে সমস্ত এলাকায় বিজেপির হোল্ড আছে, যেখানে নেই, কোথায় কতটা পেতে হবে, এই যে বিষয়গুলো মহারাষ্ট্র, বেঙ্গল, আসাম, উড়িষ্যা, জম্মু কাশ্মীর, বিহার, এই জায়গাগুলো থেকে ভোট বৃদ্ধি করতে হবে, যে জায়গাগুলোতে গুজরাট, দিল্লি, উত্তরাখণ্ড, হিমাচল, ত্রিপুরা, অরুণাচল, চণ্ডীগড় এখানে একটু স্ট্রং পজিশন আছে, এই যে ইকুয়েশনগুলো, সমীকরণগুলো নানান রকম আলোচনা হচ্ছে। কারণ মিডিয়াও খুব বিস্মিত, 24 আওয়ার্সের মধ্যে একটা কীরকম যেন সব হিসেব পরিবর্তন হয়ে গেছে। এবং আগেও বলেছি 2024 লিপ ইয়ার, অর্থাৎ 29 ফেব্রুয়ারি মাসে একটা এক্সট্রা দিন, এবং লিপ ইয়ারগুলো একেবারে মিরাকেলের সময় হয়, চমৎকার হয়, আশ্চর্য ঘটনা হয়। যে সমস্ত মানুষ লিপ ইয়ারে জন্মান, এবং বিশেষ করে যারা 29 ফেব্রুয়ারিতে জন্মান, তাদের জীবনে কিছু অদ্ভুত ঘটনা থাকবেই থাকবে। তো এই 2024 লোকসভা ইলেকশনে যে পরিণাম আমরা দেখতে চলেছি, সেটা কিন্তু একটা মিরাকেল হবেই হবে। কারণ যেভাবে প্রাণ প্রতিষ্ঠার আগে 11 দিন নির্জলা উপবাস করেছিলেন, বিভিন্ন রাম মন্দিরে তিনি দর্শন করেছেন, আশীর্বাদ নিয়েছেন, পুজো করেছেন, সমস্ত যা কিছু নিয়ম সব পালন করে কিন্তু তিনি প্রাণ প্রতিষ্ঠা করেছেন। এখন বিতর্ক সবসময় সব বিষয়েই থাকবে, কিন্তু বিতর্কগুলোকে সেট অ্যাসাইড করে আমরা দেখার চেষ্টা করছি যে এই প্রসেসটা, এই যে মন্ত্র সাধনা, এই যে প্রাণ প্রতিষ্ঠা, এই যে কিছু স্পিরিচুয়াল অ্যাকশনস আছে, তার মধ্যে প্রবেশ করলে মানুষের জীবনে কি হতে পারে। আপনারা অনেকেই যারা এই ভিডিও দেখছেন, আপনারা বহু মানুষ মন্ত্র সাধনা করছেন এবং জীবনে মন্ত্র সাধনার যে ফল সেটা পেয়ে চলেছেন। কারণ এই মন্ত্রটা হচ্ছে মননাৎ ত্রয়তে ইতি মন্ত্র, ত্রাণ, সেভিয়ার, যে আপনাকে আপনার কারেন্ট পজিশন থেকে রেস্কিউ করবে, রক্ষা করবে, একটা পরিবর্তন আনবে। এবং তার যে ম্যাজিক, যেটা আমরা আগে বললাম যে মন্ত্রের মতো কাজ করছে, সেখানে রামবাণ উপায়। এবং আমি নিজে নভেম্বরে অযোধ্যা যাত্রা করে সরয়ূ নদীর দর্শন করে অযোধ্যাতে 3-4 দিন 5 দিন থেকে নিজে উপলব্ধি করে এসেছি যে ওই ক্ষেত্রতে কি ঊর্জা, কি এনার্জি এখন বর্তমান। এবং ওখানে উপস্থিত সমস্ত ব্যক্তিত্বরা একই কথা বলেছেন। সুতরাং 2024 কী করে হবে, কি হবে, কিভাবে হবে, এত অ্যানালিসিসের কোনো জায়গাই থাকবে না। এটা আমার কোনো প্রেডিকশন নয়, আমি কোনো ক্রেডিট নিতে চাই না, কারণ এটা স্বয়ং এটা প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া শ্রী নরেন্দ্র ভাই মোদির সঙ্গে স্বয়ং নারায়ণের একটা
অ্যালায়েন্স। সোজা কথা বুঝে নিন, এটা বিজেপি এনডিএ নয়, এটা শ্রী নরেন্দ্র ভাই মোদির সঙ্গে স্বয়ং নারায়ণের একটা অ্যালায়েন্স। সেই অ্যালায়েন্স যেভাবে যা আমরা দেখেছি চোখে, আমরা তো আর ভিতরের কাহিনী জানি না, কিন্তু যা চোখে দেখেছি, যা শুনছি, এবং যা বিভিন্ন পরিস্থিতি তৈরি হচ্ছে, সেখান থেকে অবশ্যই বলা যায় যে 2024-এর ভারতবর্ষের লোকসভা নির্বাচনে আমরা একটা মিরাকল দেখতে চলেছি, বিশেষ অভূতপূর্ব কিছু ফলাফল দেখতে চলেছি, এবং একটা অন্য মাত্রার শক্তি, ক্ষমতা, কৃপা, অনুগ্রহ কিন্তু শ্রী নরেন্দ্র ভাই মোদি তথা বিজেপি সরকারের উপর, বিজেপির প্রত্যেকটা মন্ত্রী সদস্যের উপর কিন্তু এখন কার্যকর আছে, এবং এই শক্তি কিন্তু বিশেষভাবে এই দলকে সহায়তা করছে। এবার কি অ্যালায়েন্স হয়েছে মোদিজির সঙ্গে নারায়ণের, সেটা আমি আপনি জানি না, কিন্তু যেভাবে যা প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, যা ওখানকার যা গ্রাউন্ড রিপোর্ট, তার থেকে এইটুকু বলা যায় যে মেনি আ স্লিপ বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপ যদি না হয়, তাহলে কিন্তু যে পরিণাম সেটা অভূতপূর্ব হতে চলেছে। লিপ ইয়ারে 2024-এ আমরা ভারতবর্ষের নাগরিক অবশ্যই একটা রেকর্ড, একটা চমৎকার দেখতে চলেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।